বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া চৌধুরী। ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ এই সিদ্ধান্তে নতুন করে টানাপোড়েন তৈরি হলো দুই দেশের বাণিজ্য সম্পর্কে। ভারতীয় পণ্যের শুল্ক বাড়িয়ে 50% উন্নীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। কয়েক সপ্তাহ আগেই ভারতীয় পণ্যে 25% শুল্ক বসিয়েছিলেন তিনি। এবার তা দ্বিগুণ করে দিলেন। ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি করে মস্কোতে সহায়তা করছে ভারত, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নয়াদিল্লির অভিযোগ, রাশিয়ার তেল কিনছে আরও অনেক দেশ, কিন্তু তাদের ক্ষেত্রে একই ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। বাণিজ্য বিভাগের হিসাব বলছে, গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করেছে প্রায় $87 বিলিয়ন পণ্য। অন্যদিকে ভারত আমেরিকা থেকে নিয়েছে $42 বিলিয়ন সমপরিমাণ পণ্য। ওষুধ, যোগাযোগ সরঞ্জাম আর পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রধান ভারতীয় পণ্য। তবে আপাতত স্মার্টফোনকে শুল্ক তালিকার বাইরে রাখা হয়েছে। শুল্ক বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও ভোক্তাদের ব্যয়ভার বেড়ে যাবে। অন্যদিকে ভারত পাল্টা প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এতে তেল, গ্যাস, রাসায়নিক এবং মহাকাশ শিল্পে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নীতি শুধু ভারত আমেরিকা সম্পর্ককেই কঠিন করে তুলবে না, বৈশ্বিক বাণিজ্যেও সৃষ্টি করবে নতুন অস্থিরতা। নিউজ ডেস্ক, নাগরিক। চিকিৎসা বিজ্ঞানে নতুন সাড়া ফেলেছে জেনো ট্রান্সপ্লান্টেশন প্রযুক্তি। বিশ্বে প্রথমবারের মতো শূকরের ফুসফুস মানব শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্ক সিটির হাসপাতালে এক ব্রেইন ডেড রোগীর শরীরে বসানো হয় এই ফুসফুস। একজনের শরীরে 9 দিন কার্যকর ছিল এই ফুসফুস। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। নতুন আবিষ্কারের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন, তাই তো চিকিৎসা সহ সব ক্ষেত্রেই এসেছে নতুন নতুন সফলতা। চীনের গুয়াংজু মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জেনো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে মানব শরীরে স্থাপন করা হয় শূকরের ফুসফুস। এই প্রক্রিয়ায় বিজ্ঞানীরা 6 ধাপে জিনগতভাবে পরিবর্তিত শূকরের ফুসফুস ব্যবহার করেছেন। কয়েকজন ব্রেইন ডেড রোগীর শরীরে বসানো হয় এই ফুসফুস। এর মধ্যে একজনের শরীরে 9 দিন কার্যকর ছিল এটি। প্রতিস্থাপনের পর কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আংশিকভাবে কাজ করেছে অঙ্গটি। বিজ্ঞানীরা জানান, চিকিৎসা বিজ্ঞানে অন্যতম কঠিন কাজ হলো ফুসফুস প্রতিস্থাপন। মানুষ থেকে মানুষেও এর মৃত্যুহার অনেক বেশি। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রসম্যান স্কুল অ্যান্ড মেডিসিনের সহযোগী অধ্যাপক স্টেফানি চ্যাং বলেছেন, এই সফল প্রতিস্থাপন অত্যন্ত আশাব্যঞ্জক ও বড় একটি পদক্ষেপ। তবে এ নিয়ে এখনো অনেক কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অনেক মানুষ ফুসফুসজনিত রোগে ভুগেন। চীনা বিজ্ঞানীদের এই উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানে এক নতুন মাত্রা যোগ করবে। শাশ্বতী সরকার, নাগরিক। আবারও নোবেল শান্তি পুরস্কার জয়ের আশায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা থাকলেও পুরস্কারের দৌড়ে থাকতে চান তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। তার ধারণা, এই পুরস্কার তাকে বিশ্বমঞ্চে এক বিশেষ মর্যাদার আসনে বসাবে। তবে সিদ্ধান্ত নির্ভর করছে নরওয়ের নোবেল কমিটির 5 সদস্যের উপর, আর সেখানে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখন অনিশ্চিত। ট্রাম্প এর আগের মেয়াদেও নোবেল পাওয়ার আশা করেছিলেন। এবারও তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি দাবি করছেন, ইউক্রেন যুদ্ধ মীমাংসার চেষ্টা তার পুরস্কার পাওয়ার মূল হাতিয়ার হতে পারে। তবে কমিটির অন্তত 3 জন সদস্য প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। ফলে সমর্থন জোগাড় করা এবার সহজ হবে না। প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প বিশ্ব নেতাদের সমর্থন চাইছেন। এমনকি ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গেও এ নিয়ে আলাপ করেছেন তিনি। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের রাজনৈতিক অবস্থান, গণমাধ্যম বিরোধী বক্তব্য এবং বিতর্কিত সিদ্ধান্তগুলো নোবেল জয়ের পথে বড় বাধা।
তবে সমর্থকরা ভিন্ন মত পোষণ করছেন। ইসরায়েল, আজারবাইজান ও আর্মেনিয়ার নেতারা প্রকাশ্যে ট্রাম্পকে নোবেলের যোগ্য বলে ঘোষণা দিয়েছেন। তাদের মতে সংঘাত শুরুর আগেই যেসব পদক্ষেপ নিয়ে যুদ্ধ ঠেকিয়েছেন ট্রাম্প, সেটি তাকে অন্যদের চেয়ে আলাদা করছে। তবে নোবেল কমিটির ৩ সদস্য অতীতে ট্রাম্পকে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার ওপর তার আক্রমণ ও আন্তর্জাতিক সহযোগিতা দুর্বল করার সমালোচনা করেছেন তারা। এদিকে চলতি বছর ট্রাম্পের পুরস্কার পাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের শেষ সময়সীমা পেরিয়ে গেছে। ২০২৫ সালের তালিকায় আছেন কাতারের প্রধানমন্ত্রী, কার্টার সেন্টার এবং আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে নরওয়ের শান্তি গবেষকদের মতে ইউক্রেন যুদ্ধ মীমাংসায় ট্রাম্পের ভূমিকা যদি ফলপ্রসূ হয়, তাহলে ভবিষ্যতে তার নোবেল পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন পুরস্কার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে নোবেল জয় হলে সেটি হবে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় সম্মান। ইশরাত জাহান, নাগরিক। ১৯৭৫ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। অনেকটা সুযোগের সদ্ব্যবহার করে নয়াদিল্লি সিকিমকে ২২তম রাজ্যে পরিণত করে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ১৯৭৫ সালে রাজতন্ত্রের পতনের মধ্যে দিয়ে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। এতে সুযোগের সদ্ব্যবহার করেছিল নয়াদিল্লি। স্থানীয় সংসদের ভোটাভুটির মাধ্যমে সিকিম হয়ে যায় ভারতের ২২তম রাজ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চোগিয়াল নামে পরিচিত রাজাদের শাসন চললেও ১৯৭০ দশকে সাধারণ মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামে। ১৯৭৩ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের মুখে ১৯৭৪ সালে সংসদ ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। ওই বছরই প্রধানমন্ত্রী হন বিতর্কিত নেতা লেনদুপ দর্জি। কিন্তু এর মাত্র ১ বছর পর তিনি সংসদে ভোটের মাধ্যমে সিকিমকে ভারতের হাতে তুলে দেন। দ্রুত সময়ের মধ্যেই নয়াদিল্লি সিকিমের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। এ প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও আগে। ব্রিটিশ শাসন শেষে সিকিম ভারতের প্রোটেক্টরেট হয়। অভ্যন্তরীণ বিষয়ে সিকিমের রাজা হলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্র নিয়ন্ত্রণে ছিল ভারত। কিন্তু ১৯৬৫ সালে পালদেন থোন্দুপ নামগাল রাজা হলেও পরিস্থিতি বদলাতে শুরু করে। ভারত বিরোধী অবস্থানের কারণে নয়াদিল্লির সন্দেহ ছিল তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারেন। এ সময় যুক্তরাষ্ট্রের এক নারী হোপ কুককে বিয়ে করেন রাজা। রানী হওয়ার পর তিনি স্বাধীনতার পক্ষে কথা বলতে শুরু করেন। ভারত মনে করেছিল তার মাধ্যমে সিকিমে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রভাব বিস্তার করতে চায়। ঠিক এই সময় সিকিমে পাঠানো হয় অজিত দোভালকে। তখন তিনি ছিলেন গোয়েন্দা কর্মকর্তা। দোভাল সাধারণ মানুষের সঙ্গে মিশে আন্দোলনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত আন্দোলনের জোয়ারে রাজতন্ত্রের পতন ঘটে। ১৯৭৫ সালে স্থানীয় সংসদের ভোটাভুটির মধ্য দিয়ে সিকিম তার স্বায়ত্তশাসন হারিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়। ইফফাত আরা মিথিলা, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।